আচ্ছা, ভাবুন তো, ব্যাচেলরদের একটা বাসা, সেখানে বন্ধুত্ব যখন টাকা, অহংকার আর লাইফের সবচেয়ে বড় একটা সুযোগের মুখোমুখি হয়, তখন ঠিক কী হতে পারে? চলুন, আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে ছোট ছোট ফাটল থেকে একটা বিশাল ভাঙন তৈরি হয়। আর এটাই কিন্তু এই পুরো গল্পের আসল প্রশ্ন। মানে, বন্ধুত্বের সীমারেখাটা আসলে কোথায়? কখন বন্ধুর জন্য চিন্তা করাটা বাড়াবাড়ি হয়ে যায়? কখন একটা উপদেশ সরাসরি অপমানের মতো শোনায়? এই জটিল প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের এই ব্যবচ্ছেদ। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টাকা পয়সা নিয়ে একটা টেনশন, আর এটাই কিন্তু বন্ধুদের মধ্যে ধীরে ধীরে একটা বিভেদ তৈরি করছে। একদিকে যেমন বড় অঙ্কের টাকার ব্যাপার আছে, তেমনি অন্যদিকে একদম সামান্য কিছু টাকা নিয়েও চলছে মন কষাকষি। যেমন ধরুন জাকিরের কথা, যে ছেলেটা এতদিন বলা যায় বিনে পয়সাতেই থাকত, সে হঠাৎ করে ঠিক করল মাসে 10,000 টাকা ভাড়া দেবে। এখন এই কথাটা শুনে তো সবার খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু হলো ঠিক তার উল্টোটা। এই প্রস্তাবটা স্বস্তির বদলে সবার মনে, বিশেষ করে কাবিলার মনে, একটা সন্দেহের জন্ম দিল। কাবিলা তো সরাসরি বলেই দিল, ও 1 মাস ভাড়া দেবে, হয়তো 2 মাস, তারপর আর দেবে না। আমি ওর টাইপ চিনি। মানে চিন্তা করুন একবার, এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় যে ওদের মধ্যে বিশ্বাসের জায়গাটা কতটা দুর্বল হয়ে গেছে। জাকের যে ভালো হওয়ার চেষ্টা করছে, সেটা ওরা সন্দেহের চোখেই দেখছে। আচ্ছা, এটা তো গেল একটা দিক। এবার চলুন গল্পের আরেকটা দিকে তাকাই। একদিকে জাকির যেখানে হাজার হাজার টাকার কথা বলছে, সেখানে নেহালের মাথায় ঘুরছে খুবই সামান্য কিছু টাকা। কিন্তু এই ছোট্ট ঘটনাটাই দেখবেন নেহালের চরিত্রটা আমাদের সামনে একেবারে স্পষ্ট করে দেবে। কত টাকা জানেন? মাত্র 100 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নেহাল তার দেনাদার মতলবের পেছনে দিনরাত এক করে ফেলেছে শুধু এই 100 টাকার জন্য। শুনতে হয়তো খুব অবাক লাগছে, কিন্তু এই 100 টাকাই ওর কাছে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? কারণটা নেহালের মুখ থেকেই শোনা যাক। ও বলছে, এটা টাকার ব্যাপার না, এটা আমার ইগো। আসলে ওর কাছে এটা টাকার চেয়েও বড়, এটা ওর আত্মসম্মানের লড়াই। আমেরিকা ফেরত নেহালের মতো একজনকে সাধারণ এক মতলব ঠকিয়ে দেবে, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। মানে 100 টাকাটা এখানে ওর স্ট্যাটাসের প্রতীক হয়ে গেছে। তো এই ছোটখাটো টাকা পয়সা দ্বন্দ্ব তো চলছিলই, কিন্তু এবার গল্পের মূল ঘটনাটা সামনে আসে। হাবু এমন একটা চাকরির অফার পায় যা শুধু জীবনই নয়, ওদের পুরো বন্ধুত্বের সম্পর্কটাকেই একটা কঠিন পরীক্ষার সামনে ফেলে দেয়। অফারটা একবার শুনুন। মাসে 1 লাখ টাকা স্যালারি, কোম্পানির গাড়ি, বছরে 2টো বোনাস, আবার একটা বিদেশ ট্রিপ। মানে হাবুর মতো একটা ছেলের জন্য এটা তো রীতিমতো স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এই একটা অফারই ওর জীবন আর ওদের পুরো গ্রুপের মধ্যেকার সম্পর্কের চালচিত্রটা পুরোপুরি বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা তৈরি হয়। দেখুন, হাবু এই অফারটার মধ্যে দেখছে তার স্বপ্নের চাকরি, তার আর্থিক স্বাধীনতা, আর অন্যদিকে ওর বন্ধুরা কি দেখছে? ওরা দেখছে একটা খতরনাক ফাঁদ, জেলে যাওয়ার পথ। ঘটনা কিন্তু একটাই, কিন্তু দুই পক্ষের দেখার ভঙ্গি একেবারে আলাদা। আর এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই ওদের মধ্যে একটা দেয়াল তুলে দিল। হাবু কিন্তু ওর বন্ধুদের খুব মূল্য দেয়। বাচ্চু ভাইকেও বলেই ফেলে, ওরা আমার ছোট ভাই, ওরা আমার ভালোমন্দ দেখে, ওরা যদি না বলে আমি কিভাবে এটা করি। ওর এই কথাগুলো থেকেই বোঝা যায় বন্ধুদের মতামত ওর কাছে কতটা জরুরি। কিন্তু এই আনুগত্যই ওকে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিল। তো এতদিন ধরে টাকা, স্ট্যাটাস আর বন্ধুত্ব নিয়ে যে ছোট ছোট ক্ষোভগুলো ভেতরে ভেতরে জমছিল, সেগুলো এবার যেন একটা টাইম বোমার মতো হয়ে গেল। আর সেই বোমাটা ফাটল ডিনার টেবিলে বসে। ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া একটা আলোচনা যে কতটা খারাপ দিকে যেতে পারে, তা এখনই স্পষ্ট হয়ে যাবে। হাবু একেবারে ফেটে পড়ল। ও সরাসরি বন্ধুদের দিকে আঙুল তুলে বলল, তোরা চাস না আমি বড় হই? 1 লাখ টাকা বেতন পেলে আমি তোদের চেয়ে ওপরে চলে যাব, তখন আর আমাকে জ্ঞান দিতে পারবি না। ভাবুন একবার, বন্ধুদের প্রকিউপেশনকে ও সরাসরি ঈর্ষা বলে দাগিয়ে দিল। এই একটা অভিযোগই ওদের বন্ধুত্বের বিশ্বাসে বিশাল একটা ধাক্কা দিল। অন্যদিকে কাবিলাদের যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। ওরা বলছে, আমরা তোর ভালোর জন্যই করছি, তুই যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাদেরই তোকে দেখতে হবে। ওরা আসলে নিজেদেরকে হাবুর অভিভাবক ভাবছে। ওদের ভয়টা হলো হাবু বিপদে পড়লে সেই ঝামেলা তো ওদেরকেই সামলাতে হবে। ওদের কাছে এটা ঈর্ষা না, এটা দায়িত্ববোধ। কিন্তু এরপর হাবু এমন একটা কথা বলল যেটা ছিল এই ঝগড়ার কফিনে শেষ পেরেকের মতো। ও নেহালকে বলল, একই স্ট্যান্ডার্ডের মানুষের একসাথে থাকা উচিত। তুই আমেরিকা থেকে প্লেনে এসেছিস, আমরা বরিশাল থেকে লঞ্চে এসেছি। এই কথাটা ছিল মারাত্মক। ও সরাসরি ওদের সামাজিক আর অর্থনৈতিক পার্থক্যটাকে টেনে আনলো, যা বন্ধুত্বের চেয়েও অনেক বড় হয়ে দাঁড়ালো। ব্যাস, এই ঝগড়ার পর মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন পাল্টে গেল। হাবু আর নেহাল খাওয়া ছেড়ে উঠে গেল। যে ডিনার টেবিলটা ওদের হাসি খুশি আড্ডার জায়গা ছিল, সেটাই হয়ে রইল একটা নীরব বিভেদের সাক্ষী। আর কাবিলা তো বলেই দিল সে আর কোনোদিন হাবুকে কোনো উপদেশ দিতে যাবে না। আর এটাই কিন্তু পুরো ব্যাপারটার সবচেয়ে দুঃখের দিক। দেখুন, শুরুটা হয়েছিল বন্ধুর জন্য চিন্তা থেকে, কিন্তু সেটা শেষ হলো কোথায়? ঈর্ষা আর শ্রেণীবিবাদের অভিযোগে। যে ভালো চাওয়াটা ওদের বন্ধুত্বের ভিত্তি ছিল, সেই ভালো চাওয়াটাই ভুল বোঝাবুঝি আর ইগোর কারণে ওদের সম্পর্কটাকে টুকরো টুকরো করে দিল। তো শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ওরা কি সত্যিই হাবুকে রক্ষা করছিল, নাকি আসলে ওকে আটকে রাখছিল? বন্ধুরা কি হাবুকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছিল, নাকি নিজেদের অজান্তেই ওর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল? বন্ধুত্ব আর নিয়ন্ত্রণের মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, সেটা নিয়ে ভাবার সুযোগ কিন্তু এখানে রয়েই গেল।